আসসালামু আলাইকুম, আমি তাসরিফুল হুদা তৌসিফ জেড মেকানিক্যাল ওয়ানের আজকের এইচএস একাডেমিক ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আমরা ক্লাস করব সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। আজকে পরিবেশ রসায়ন আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে? তো পরিবেশ রসায়নের ক্লাস শুরু করার আগে এটা বলে দিই, সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি কি আমরা পড়তেছিলাম যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো ওইখানে যে 4 নাম্বার ক্লাসটা ছিল ওইটা আমার একটু পার্সোনাল প্রবলেমের কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো ওই ভিডিওটা তোমরা অবশ্যই পাবা। তো এখানে কান্নাকাটি করার কিছু না, অনেকে বলছে ভাই ভিডিও নাই, ভিডিও পাই নাই, হ্যান তেন। অবশ্যই বাবা, এই কয়েকটা ভিডিও যাওয়ার পরে আমরা অবশ্যই ওই ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। আচ্ছা, তো পরিবেশ রসায়নের ক্লাস, তো পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা কেমিস্ট্রি পেপারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম যে জিনিসগুলো সেগুলো কিন্তু কি ম্যাথ রিলেটেড। আমরা কি ফার্স্ট পেপারে দেখছি অনেক ম্যাক্সিমাম থিওরি, অনেক বেশি থিওরি, কিন্তু এই চ্যাপ্টারটা টোটালি বলতে গেলে থিওরিও আছে। বাট আমাদের যদি তুমি কারো যদি টেস্ট পেপার থাকে বা কারো বড় ভাইয়ের কাছে থাকে, টেস্ট পেপারটা যদি একটু অ্যানালাইজ করো তাহলে দেখবে যে এখান থেকে অনেক কি থাকে, ম্যাথ রিলেটেড কোশ্চেন থাকে। যেসব কি থাকে, যেসব বর্ণনামূলক কোশ্চেন গুলো থাকে সেগুলো খুব একটা কঠিন হয় না, থিওরি টাইপ কোশ্চেন গুলো খুব ইজি আছে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। তো পরিবেশ রসায়নের প্রথম দিকে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে যে বায়ুমণ্ডলের উপাদান সমূহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। এগুলো তোমরা নিজেরা রিডিং করে নেবে। আমি ডাইরেক্ট গ্যাসের যে সূত্রসমূহ সেখান থেকে শুরু করতেছি। তো গ্যাসের কি বলতে পারি, তাপমাত্রা, চাপ, আয়তন, এইসব রিলেটেড কিছু সূত্র আছে। যেমন আছে কি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এগুলো কি কি বলছে আমরা ওই সূত্রগুলো দিয়ে শুরু করি। তো প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে বয়েলের সূত্র। কি বলছি? বয়েলের সূত্র দিয়ে আমরা শুরু করতেছি। বয়েলের সূত্র। আচ্ছা, বয়েলের সূত্রতে কি বলছে? বয়েলের সূত্রতে বলছে যে স্থির তাপমাত্রায়, কি বলে দিলাম আমি লিখতেছি, স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, এর উপর প্রযুক্ত চাপের কি বললাম, ব্যস্তানুপাতিক, তাই না? ব্যস্তানুপাতিক। আচ্ছা, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে স্থির তাপমাত্রায়, অর ইট মিনস আমার যে টেম্পারেচার থাকবে সেটা থাকবে স্থির। কোন নির্দিষ্ট ভরের, মানে ওই গ্যাসের একটা ভর থাকবে, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন মানে ভি, এর উপর প্রযুক্ত চাপের মানে পি এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক 1/p। এটাই হচ্ছে আমার বয়েলের সূত্র। কি বললাম? স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমি যদি আমার প্রেসার বাড়াই আমার আয়তন কমে যাবে। কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, দেখেন সমানুপাতিক, সাপোজ এ সমানুপাতিক বি। এই কথাটা মানে কি? কথাটা মানে কি, বি বাড়লে এ বাড়বে, এ বাড়লে বি বাড়বে, এ কমলে বি কমলে বি কমবে, আর যদি বি কমাই দিই এও কমবে। আর ব্যস্তানুপাতিক কি জিনিসটা রিভার্স, উল্টা। অর্থাৎ আমি যদি প্রযুক্ত চাপ বাড়াই দিই আয়তনটা কমে যাবে, আমি যদি প্রযুক্ত চাপ কমাই দিই আমার আয়তনটা বেড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো ভি সমানুপাতিক 1/p বললাম। আচ্ছা, এখন দেখেন ভি সমানুপাতিক পি। এখন এখানে কি আমি এই সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার জন্য একটা কি ইউজ করতে পারি, ধ্রুবক ইউজ করতে পারি। ধরলাম ধ্রুবকটা কে, তাহলে কি হয়, ভি ইজ ইকুয়াল টু k/p, তাই না? তাহলে এখান থেকে কি লিখতে পারি, ভিপি ইকুয়াল টু কে লিখতে পারি না? ভিপি ইকুয়াল টু কে। ইট মিনস আমি এখান থেকে কি লিখতে পারি, যে v1p1 ইকুয়াল টু v2p2 না? কারণ কি, মনে করেন আমি যদি আমার আদি আয়তন এবং আদি, তাই না, মনে করেন এটা কি আদি আয়তন আর এটা কি আদি চাপ, এটার জন্য কি v1p1 ইকুয়াল টু একবার লিখতে পারি আমি কে। আবার আমি কি লিখতে পারি, আমার পরে মানে পরিবর্তিত আয়তন পরিবর্তিত চাপের জন্য আমি আবার লিখতে পারি নাকি। দেন এই দুইটা তুলনা করলে কি আমি লিখতে পারি, যে v1p1 ইকুয়াল টু v2p2। ঠিক আছে ভাই, আশা করি এটা বুঝতে পারছেন। কি করলাম, ভি সমানুপাতিক 1/p, সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য আমি ইউজ করলাম কি কে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ভিপি সমান কে। ইট মিনস v1p1 ইকুয়াল টু v2p2 ইকুয়াল টু v3p3 ইকুয়াল টু v4p4 যতগুলো থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা যেহেতু গেল তাহলে আমি একটা যেটা গ্রাফ দেখাই, ঠিক আছে? ভি বনাম 1/p এর গ্রাফ একটু ভালো করে খেয়াল করবে। গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই গ্রাফ রিলেটেড আপনি যদি টেস্ট পেপার দেখেন অনেক এমসিকিউ আসে, ঠিক আছে? এখান থেকে বিভিন্ন টাইপের এমসিকিউ আসে। সেটা হচ্ছে কি, আমি কি লিখলাম, ভি বনাম পি লেখচিত্র, ভি বনাম পি লেখচিত্র, ঠিক আছে? আচ্ছা, ভি বনাম পি যেহেতু লেখচিত্র লিখছি তাহলে খেয়াল করেন, সেটা হচ্ছে আমি একে নিলাম।
এখন খেয়াল করেন কি বললাম, ভি বনাম পি, অর্থাৎ এখানে দিলাম ভি, এখানে হচ্ছে আমার আয়তন, এখানে হচ্ছে আমার চাপ প্রেসার, ঠিক আছে না ভাই? ঠিক আছে। এখন আমরা কি পড়লাম, ভি সমানুপাতিক 1/p, এই যে এই রিলেশনটা পড়ছি কোত্থেকে, এই বয়েলের সূত্র থেকে। আচ্ছা, ইট মিনস কি পি বেশি হলে ভি কম হবে, ভি বেশি হলে পি কম হবে। এখন আপনাকে বলেন তো, ভি যখন এখানে হবে, খেয়াল করেন, মনে করেন ভি এর মানটা এখানে, তখন পি এর মান কি সবচেয়ে কম না? তখন পি এর মান কি এই দিকে বা কোনো একদিকে হবে না? আবার যখন ভি এর মানটা দেখেন, আমি একটা জিনিস ক্লিয়ার করি আপনাকে, মনে করেন ভি এর মানটা যখন একদম হাইয়েস্ট, পি এর মানটা তখন সবচেয়ে কম। আবার ভি এর মানটা যখন আরেকটু কমলো, তখন ভাই পি এর মানটাকে আরেকটু বেশি হলো। ভি এর মানটা যখন আরেকটু কম হইলো, তখন পি এর মানটাকে আরেকটু বাড়বে না? কারণ কি আমাদের রিলেশনটাই বলে দিছে ভি সমানুপাতিক 1/p, মানে কি ব্যস্ত অনুপাতিক। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো যেহেতু বললাম, তাহলে চিন্তা করেন আমি এখন একটা গ্রাফ আঁকি। সেটা হচ্ছে গ্রাফটা কিরকম হবে, অবশ্যই বক্ররেখা হবে, কারণ কি এটা ব্যস্ত অনুপাতিক। আচ্ছা, তাহলে আমি এখানে লিখলাম এরকম তিনটা দিলাম। আচ্ছা, এটাকে দিলাম T1, এটাকে দিলাম T2, এটাকে দিলাম T3, তাই না? আচ্ছা, জিনিসগুলো ক্লিয়ার হবে। এখন খেয়াল করেন, আপনি বলতে পারেন ভাই আপনি এটাকে বললেন যে স্থির তাপমাত্রা, তাই না? এই ওয়ার্ডটা আপনি ইউজ করলেন। আচ্ছা দেখেন, তাহলে এখানে স্থির তাপমাত্রা বলে এখানে T1 T2 T3 তিনটা তাপমাত্রা কোত্থেকে আসবে? আচ্ছা ভাই খেয়াল করেন ব্যাপারটা, সেটা হচ্ছে চিন্তা করেন এখানে তিনটা পাত্র আছে, ঠিক আছে ভাইয়া? তিনটা পাত্রের মধ্যে ফার্স্ট যে পাত্র, এই পাত্রের আয়তন V1, প্রেসার P1। এখন কি এইটার তাপমাত্রা হচ্ছে T1, কত? T1। তাহলে এইটা যদি T1 হয়, এ মানে কি এই পাত্রের এই গ্যাসের জন্য এটার তাপমাত্রা T1, এইটা এখন আর চেঞ্জ হবে না, এটা কি আছে? স্থির, এটা স্থির। এখন আমি যদি দ্বিতীয় পাত্রে যাই, এই দ্বিতীয় পাত্রের আয়তন V2, P2, এন্ড দ্বিতীয় পাত্রের আয়তন কত সেটা তো আমি জানি না, ধরে নিলাম T2। তাহলে কি ভিন্ন ভিন্ন গ্যাসের জন্য আমার তাপমাত্রাটাও ভিন্ন, সো এটা কিন্তু এইটার সাথে রিলেটেড না। এটা কি, এটা আমি দেখতেছি কি আলাদা আলাদা গ্যাসের জন্য, এটা আমি আলাদা আলাদা গ্যাসের জন্য মানটা নিয়ে তুলনা করতেছি, ঠিক আছে? এটা ক্লিয়ার রাখেন। কিন্তু দেখেন এই প্রথম গ্যাসের জন্য কিন্তু আয়তন তাপমাত্রা T1 কিন্তু স্থির, দ্বিতীয় গ্যাসের জন্য তাপমাত্রা T2 কিন্তু স্থির, তৃতীয় গ্যাসের জন্য T3 কিন্তু স্থির। এখন যখন এইগুলোকে আমি গ্রাফে প্লট করলাম, আমার জিনিসটা আসলে কি বক্ররেখা, কারণ কি এই সমান, এটা কি ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। আচ্ছা, এখন এখান থেকে কি কোশ্চেনটা আছে? কোশ্চেনটা আছে খেয়াল করে, এখান থেকে কি আমি বলতে পারবো, মনে করেন এরকম তিনটা র্যান্ডম গ্যাস দিয়ে দিল, গ্যাস দিয়ে আপনাকে এরকম গ্রাফে প্লট করে দিল, আঁকার পরে বললো যে ভাইয়া কোনটার তাপমাত্রা বেশি, T1 এর বেশি, T2 এর বেশি, নাকি T3 এর বেশি, কোনটার তাপমাত্রা বেশি? আপনি গ্রাফ দেখে কিভাবে বুঝবেন? এটা দেখার একটা, এটা মানে বুঝার বা এটা অ্যান্সারটা পাওয়ার একটা উপায় কি দেখেন, এটা কি T1 না, এটা T2, এটা T3। এখন যে কাজটা করবেন, এটা কি এক্স অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল, এখান থেকে একটা ডটেড লাইন আঁকেন, দেখলেন? আঁকলাম না একটা ডটেড লাইন? আমারটা সোজা হয় না, এটা সোজা করে হবে, স্কেল দিয়ে করলে একদম সোজা হবে। তারপরে কি T2 বরাবর যদি একটা ডটেড লাইন দিই, আবার T3 বরাবর যদি একটা ডটেড লাইন দিই, দেখেন তো এক্স অক্ষ বরাবর কোনটা বেশি গেছে? এই T1 এর দাগটা সবচেয়ে বড় না? তারপরে কি T2 না? তারপর কি T3 না? এর কথাটা মানে হচ্ছে আমার T1 এর তাপমাত্রা ইজ গ্রেটার দেন T2 এর তাপমাত্রা গ্রেটার দেন T3 এর তাপমাত্রা, মানে T1 এর তাপমাত্রা সবচেয়ে বেশি, T2 দেন T3। সাপোজ এগুলো T1 না দিয়ে মনে করেন একটাতে নাম দিছি T প্রাইম, একটাতে দিছি T ডাবল প্রাইম, একটাতে মনে করেন T ট্রিপল প্রাইম দিছি, এরকম। তাহলে এখানে সবচেয়ে বেশি কোনটা হতো? T প্রাইম, দেন T ডাবল প্রাইম, দেন T ট্রিপল প্রাইম, ঠিক আছে? তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট গ্রাফ, এখান থেকে বারবার বলতেছি অবজেক্টিভ আসে, ঠিক আছে? এই যে এটাকে দেখেন, এটাকে সমতাপীয় রেখা বলতেছি, কি বলতেছি? সমতাপীয় রেখা বা আইসোথার্ম, ঠিক আছে? আচ্ছা, আমাদের যদি এই রেখাটা যায়, সরি এই গ্রাফটা যদি গেল ভি বনাম পি, তাহলে খেয়াল করেন তো আমরা আরেকটা গ্রাফ আঁকতে পারি না? সেটা হচ্ছে দেখেন, আমি এতক্ষণ কি করলাম, ভি বনাম পি গ্রাফ আঁকলাম, এবারে আমি কি ভি বনাম 1/p করতে পারি না? ভি বনাম 1/p, তাহলে খেয়াল করেন ভি বনাম 1/p এর লেখচিত্র তখন কেমন হবে? একটা জিনিস খেয়াল করেন, একটু আমরা কিসের গ্রাফ আঁকছি? ভি বনাম পি। তাহলে যখন ভি বাড়তো পি কমতো, পি কমলে ভি বাড়তো, জিনিসটা ছিল রিভার্স। কিন্তু এখন আমি যখন বলে দিচ্ছি ভি বনাম 1/p, ইট মিনস কি আমার তো ছিল ভি সমানুপাতিক 1/p, এখন এখানে ভি বনাম 1/p লেখচিত্রটা দাঁড়াচ্ছে এরকম, এই ভি বাড়লে পিও বাড়বে, এই পি বাড়লে ভিও বাড়বে। এটা কেন বলেন তো? কারণ কি দেখেন, এখানে যে রিলেশনটা এখানে কি করে দিছি, আমি 1/p করে দিছি না? একটু আগে কি ছিল, এই জিনিসটা ক্লিয়ার করেন, এই জিনিসটা অনেকেই বুঝে না, আমি অনেকজনকে দেখছি এই জিনিসটা একদম ওরা বুঝে না। সেটা হচ্ছে আমি যখন বলতেছি ভাই ভি বনাম পি, একটু ক্লিয়ার করে দেখেন, ভি বনাম পি, তাই না? এখান থেকে আমার বয়েলের সূত্র কি বলছে? ভি সমানুপাতিক 1/p। এখন
এই যে এই ভিটাকে আমি বাড়াচ্ছি, তাহলে আমার এই পিটা কি কমতেছে না? কমতেছে। এখানে কি বলে দিছে বনাম পি, কিন্তু আমাকে যখন বলতেছে ভাই 1/p, তা 1/p মানে কি? মনে করেন ভির মান যদি 5 হয়, এই অনুযায়ী কি হতো, এটা 5, এটা কি হতো 5 বাড়াইলে 5 কমতো, কিন্তু 1/p হওয়ার কারণে এটা 5 বাড়ানোর কারণে এটা 5 বাড়তেছে। কারণ এটা তো উল্টা, এটা রিভার্স না, পি ইনভার্স না, এটা 1/p মানে কি পি ইনভার্স। যার কারণে এই জিনিসটার ক্ষেত্রে আমি যখন 5 বাড়াবো, আমার পিটাও মানে চাপটাও কি বাড়বে? 5 গুণ বাড়বে। এটা যদি আমি 5 গুণ কমাই দিই, আমার চাপটাও 5 গুণ কমে যায়। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে লেখচিত্রটা হবে এরকম। কারণ কি খেয়াল করেন, কারণ আমার তো বাড়তেছে, আমি যখন ভি বাড়াচ্ছি পিও বাড়তেছে, আমি যখন ভি আরেকটু কমাই দিচ্ছি পিটাও আরেকটু কমতেছে, আমি যখন ভিটা আরেকটু কমাই দিচ্ছি পিটা আরেকটু কমতেছে, তাই না? এটাই বলতেছে। ঠিক আছে, তাহলে এটা ধরে নিলাম T1, সেম আগের মতো, এটা T2, T3। তো এখান থেকে কোশ্চেন আছে যে কোনটা তাপমাত্রা বেশি, T1, T2 না T3। তো এইটা বের করার সিস্টেমটা হচ্ছে, দেখেন এটাকে আমার y অক্ষ না, তাই আমি এটার সমান্তরালে এই T1 থেকে এরকম একটা কি ডটেড লাইন এঁকে দিই, এখান থেকে একটা এঁকে দিই, দেন এখান থেকে একটা এঁকে দিই। তাহলে খেয়াল করেন তো কোনটা বেশি বড়, এই লাইনটা সবচেয়ে বেশি বড় হচ্ছে না, দেন এইটা, দেন এইটা। সো ইট মিন্স T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3। ঠিক আছে ভাই, আশা করি বুঝতে পারছেন জিনিসটা, আশা করি বুঝে যাওয়ার কথা। তাও যদি না বুঝেন, দরকার ভিডিওটা আরেকবার বা দুইবার দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা ভি বনাম পি লেখচিত্র, একটা ভি বনাম 1/p লেখচিত্র। ঠিক আছে, প্রথমটাতে কি হলো, প্রথমটাতে হচ্ছে আমার রেখাগুলো বক্ররেখা হলো, কারণ কি সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক, মানে ভি বাড়লে পি কমলো, ভি কমলে পি বাড়লো। আর এটার ক্ষেত্রে কি ভি বনাম 1/p, ইট মিনস এই লেখচিত্রতে আমার ভি বাড়ালেও পি বাড়বে, ভি কমাইলেও পিটা কমে যাবে। তো আমাদের কি গেল, ফার্স্টের যে সূত্রটা বয়েলের সূত্র, এটা কমপ্লিট। ঠিক আছে না? আচ্ছা, বয়েলের সূত্র কমপ্লিট হইলে এরপরে যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রতে যাব। ঠিক আছে না? কি বললাম? চার্লসের সূত্র। ঠিক আছে, চার্লসের সূত্রতে যেটা বলছে যে স্থির চাপে কি বললাম, আচ্ছা আমি দেখি, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, কি বললাম, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক, এর পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ স্থির চাপে মানে এখানে আমার চাপটা স্থির থাকবে, আগেরটা কি ছিল তাপমাত্রা স্থির, এখানে আমার কি প্রেসারটা স্থির থাকবে। স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার মানে টি এর কি সমানুপাতিক, ইট মিনস ভি সমানুপাতিক টি। কি বললাম? ভি সমানুপাতিক টি। কখন? যখন চাপটা স্থির থাকবে। এটা কিসের সূত্র? এটা গেল চার্লসের সূত্র। তো ভি যে সমানুপাতিক, যেহেতু টি বলছি, সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য কি ইউজ করতে পারি? ভি সমান কে টি। তাহলে এই সূত্র থেকে আমরা কি বলতে পারি? V1/T1 = V2/T2। কি বললাম? V1/T1 = V2/T2। এটা কিসের সূত্র? চার্লসের সূত্র। তাহলে আশা করি চার্লসের সূত্রটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন দেখেন আমরা কি কি সূত্র পড়লাম, বয়েলের সূত্র ও চার্লসের সূত্র। এখন খেয়াল করেন এই দুইটা সূত্রকে সমন্বিত করে আমরা একটা নির্দিষ্ট আরেকটা সূত্র তৈরি করতে পারি। এই জিনিসটা কি? সেটা হচ্ছে আমরা সূত্রগুলো দেখি, তারপর অবশ্যই আমরা ম্যাথ দেখবো, কারণ ম্যাথ করলে জিনিসটা আমাদের কি আরো বেশি আয়ত্তে চলে আসবে। সেটা হচ্ছে ফার্স্টের সূত্র কি ছিল? ভি সমানুপাতিক 1/p যখন টি স্থির, তাই না? যখন কি ছিল? টি স্থির। আরেকটা সূত্র কি দেখলাম? চার্লসের সূত্রটা আমরা দেখলাম ভি সমানুপাতিক টি যখন পি স্থির বা চাপ স্থির। এখন এই দুইটাকে সমন্বিত করে আমরা কি লিখতে পারি? যে হ্যাঁ, ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না ভি সমানুপাতিক T/p। খেয়াল করেন, ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক 1/p। এই যে ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক টি, মিলছে না? তাহলে এই দুইটাকে সমন্বিত করে আমরা বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র বলে এটা কি, কোনটা? ভি সমানুপাতিক T/p কে। এখন আপনি আবারও বুঝতে পারতেছেন সমানুপাতিক চিহ্নটাকে তুলে ধরার জন্য আমি কি লিখব? ইউজ করব ভি সমান k * T/p। তাহলে এখান থেকে k = কি লেখা যায়? Vp/t, তাই না? Vp/t। তো Vp/t, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V1/p * P1 / T1 = V2 * P2 / T2। ঠিক আছে, এইটাকে বলা হয়
বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র কি V1 * P1 / T1 = V2 * P2 / T2। ঠিক আছে, কি বললাম V1 * P1 / T1 V2 P2 / T2। জিনিসটা হচ্ছে যে মনে করেন একটা বললো যে একটা মানে পাত্রে গ্যাসের আয়তন এত, চাপ এত, তাপমাত্রা এত। অন্য একটা পাত্রের আয়তন এত, চাপ এত, তাপমাত্রা কত বের করে, তাহলে কি এই সূত্র থেকে আমরা T2 টা বের করে নিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কি চলে গেল, সমন্বিত সূত্র চলে গেল। এরপরে যে সূত্রটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। কি বললো, অ্যাভোগাড্রো সূত্র। এখান থেকে আমাদের মেইন জিনিসগুলো শুরু হবে, আরো কয়েকটা আমাদের সূত্র আসবে। এই কয়েকটা সূত্র মিলে আমাদের এই পুরো চ্যাপ্টারের ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছি কি দেখেন, একটু আগে আমরা কি বলছিলাম, প্রথম সূত্রতে কি ছিল, বয়েলের সূত্রতে তাপমাত্রা স্থির ছিল, চার্লসের সূত্রতে কি ছিল, চাপ স্থির ছিল। এই সূত্রটা হবে স্থির তাপ ও চাপে গ্যাসের আয়তন এর মোল সংখ্যা সমানুপাতিক। গ্যাসের আয়তন এর মোল সংখ্যা, গ্যাসের আয়তন এর মোল সংখ্যার সমানুপাতিক। মোল সংখ্যার সমানুপাতিক। ঠিক আছে, কি বললাম, স্থির তাপ ও চাপে মানে হচ্ছে স্থির তাপ T, স্থির চাপ P, মানে T আর P কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। স্থির তাপ ও চাপে গ্যাসের আয়তন এর মোল সংখ্যা কি থাকবে, সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে মোল সংখ্যা সমানুপাতিক, তাহলে কি V সমানুপাতিক N, V সমানুপাতিক N। তাহলে এখান থেকে আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার জন্য কি লিখবো, B = Kn। তাহলে এখান থেকে আমার কি লেখা যায়, V1/N1 = V2/N2। তাই না ভাই, লেখা যাচ্ছে? হ্যাঁ, লেখা যাচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখন পর্যন্ত মোট কয়টা থিওরি পড়লাম, কয়টা সূত্র পড়লাম, 3টা। কি কি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আর এটা কি অ্যাভোগাড্রো সূত্র। একটু আগে কি বললাম, বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র। এখন খেয়াল করেন, আমি 3টা সূত্রকে একসাথে লিখি। ফার্স্টেতে কি ছিল, V সমানুপাতিক 1/P। এখান থেকে আমরা কি লিখছিলাম, V1 P1 = V2 P2। এটা একটা সূত্র ছিল। দেন চার্লসের সূত্র থেকে কি পড়ছিলাম, V সমানুপাতিক T। তো এখান থেকে কি লিখছিলাম, V1/T1 = V2/T2। থার্ড কি সূত্র বললাম, অ্যাভোগাড্রো সূত্র। V সমানুপাতিক N, এখান থেকে কি লিখলাম, V1/N1 = V2/N2। দেন এই দুইটা সূত্র থেকে আমরা সমন্বিত সূত্র কি বের করলাম, P1 V1 / T1 = P2 V2 / T2। তাই না? তাহলে আমাদের একটা সূত্র, দুইটা সূত্র, তিনটা সূত্র, চারটা সূত্র চলে গেল। আরো একটা সূত্র আমাদের বাকি আছে। ওইটা কি, ওইটা হচ্ছে দেখেন, এটা ছিল বয়েল, এটা ছিল চার্লস, এটা ছিল অ্যাভোগাড্রো। আমরা এই দুইটা সূত্রকে সমন্বিত করে এই সূত্র পাইছি। এবার আমার কাছে কি, এই 3টা সূত্রকে আমি সমন্বিত করব। ইট মিন্স বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এই 3টা সূত্রকে আমি সমন্বিত করে আরেকটা সূত্র পাবো। ঠিক আছে, তো খেয়াল করেন, ফার্স্টে কি ছিল, V সমানুপাতিক 1/P, দেন ছিল V সমানুপাতিক T, এরপর কি ছিল V সমানুপাতিক N। এখন এই 3টাকে যদি আমি একত্রিত করি তাহলে আমি কি সূত্র পাই দেখেন তো, V সমানুপাতিক Tn / P পাই না? কারণ কি দেখেন তো, T আছে, সমানুপাতিক N আছে, ব্যস্তানুপাতিক P আছে। তাহলে হয়ে গেল না? তাহলে সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য কি ইউজ করব, V = K Tn / P। তো জিনিসটা একটু সুন্দর করে লিখি, এখান থেকে লিখতে পারি না, Vp = K × T × N লিখতে পারি না? আচ্ছা, K × T × N লিখলাম। এখন এই যে সমানুপাতিক ধ্রুবক আমি কে টা ইউজ করব, আমরা কি ইউজ করব না, আমরা কি ইউজ করব, দেখেন আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে আর। কি ইউজ করব, দেখেন কি লিখছি, Vp = NKT। এই যে এই কে টা কি ছিল, সমানুপাতিক ধ্রুবক। এখন আমরা এই সমানুপাতিক ধ্রুবকটা ইউজ করব না, এর বদলে কি ইউজ করব, আর ইউজ করব, nRT। এই আরটা কি, এই আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। কি বললাম, এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর। আচ্ছা, তাহলে Vp = nRT। এখন কথা হচ্ছে, আচ্ছা কি বললাম, Vp = nRT, এটা হচ্ছে আমাদের নতুন সূত্র। এই সূত্রটা কি, বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো এই 3টা সূত্রকে সমন্বিত করে আমরা কি সূত্র পাইলাম, Vp = nRT। ঠিক আছে,
আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এবার বলি আর এর যে মানটা, আর এর ভ্যালু কি, আর এর ভ্যালু সেটা হচ্ছে আমার এসআই এককে আর এর যে ভ্যালুটা, ঠিক আছে, আর এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, এটা ছিল আমার কি এসআই এককে, জুল পার কেলভিন পার মোল। আর একটা কি আছে আমার লিটার এটিএম এককে, এটা আছে লিটার এটিএম এককে আর এর মান, সেটা হচ্ছে আর ইকুয়াল টু 0.00821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ঠিক আছে, এই দুটো অবশ্যই মানটা মুখস্থ রাখবেন। একটা হচ্ছে কি আমার লিটার এটিএম এককে, আর একটা হচ্ছে এসআই এককে। 8.314 জুল পার কেলভিন পার মোল, আর এটিএম লিটার এটিএম এককে হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ঠিক আছে, তাহলে আমার কি গেল, আর এর যে ভ্যালু সেটা গেল। এরপরে কয়েকটা জিনিস দেখি, সেটা হচ্ছে দেখেন এই প্রথম যে চারটা সূত্র, হ্যাঁ এই চারটা সূত্র থেকে কোন রকম চেঞ্জ আসতেছে না, এগুলো এভাবে আছে থাকলো। 5 নম্বর যে সূত্রটা পড়লাম কি, বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রোর তিনটা সমন্বিত সূত্র কি ছিল, ভিপি ইকুয়াল টু এনআরটি, তাই না? খেয়াল করেন এই এনটা কি ছিল, মোল সংখ্যা ছিল। হ্যাঁ, এখন আমাকে বললো যে মনে করেন আমাকে এখান থেকে কিছু উপাদান, মানে এখান থেকে কিছু তথ্য দিয়ে দিল, উপাত্ত দিয়ে দিল, দেন আমাকে বললো যে মনে করেন গ্যাসের ভরটা নির্ণয় করো। মনে করেন একটা নির্দিষ্ট ভরের পাত্রের মধ্যে একটা গ্যাস দেওয়া আছে, বললো ওই গ্যাসটার ভর নির্ণয় করো। এখন এই সূত্র থেকে আমি ভরটা কিভাবে বের করবো, তাই না? খেয়াল করেন কি বলছি, ভিপি সমান সমান এনআরটি। এই এনটা কি ছিল, মোল সংখ্যা। তো এই এন সমান সমান আমরা কি জানি, এন ইকুয়াল টু এম বাই এম না ভাই? মানে হচ্ছে এই যে মোল সংখ্যা সমান সমান ওই গ্যাসের ভর ডিভাইডেড বাই আণবিক ভর। কি বললাম, এন সমান সমান গ্যাসের ভর ডিভাইডেড বাই যে গ্যাসটা ছিল ওই গ্যাসের কি, আণবিক ভর। ঠিক আছে, তাহলে এখান থেকে কি এন ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ভি পি ইকুয়াল টু আমি লিখতে পারি এম ডিভাইডেড বাই বড় হাতের এম ইনটু আর ইনটু টি। তাহলে কি এখান থেকে কি এই এমটা কি গ্যাসের ভর, তাহলে আমি কি বের করতে পারবো না যে এম ইকুয়াল টু, তখন সূত্রটা কি দাঁড়াবে, এম ইনটু ভি ইনটু পি ডিভাইডেড বাই আর টি। তাহলে এখান থেকে আমার যদি কখনো বলে যে গ্যাসের ভর নির্ণয় করতে, তাহলে আমি বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন বললো ওই গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে। কি বললো, গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে। ঘনত্ব নির্ণয় করবো, তো ঘনত্ব মানে কি, ঘনত্ব ইকুয়াল টু কি, ভর বাই আয়তন না, এম বাই ভি না? তো খেয়াল করেন তো এখানে আমার এম আছে আবার ভিও আছে, তাহলে ভিটাকে ওই দিকে নিয়ে নেন। ভি পি ইকুয়াল টু আমি কি লিখলাম, 1 বাই এম ইনটু এম বাই ভি ইনটু আর ইনটু টি, তাই না ভাই? দেখেন তো এটা লিখলাম না? তাহলে এই এম বাই ভি মানে কি, ঘনত্ব। তাহলে আমি লিখতে পারি পি সমান সমান 1 বাই এম ইনটু ঘনত্ব ইনটু আর বাই টি, আর ইনটু টি। তাহলে এখান থেকে ঘনত্ব সমান সমান কি আসতেছে আমার, এম পি ডিভাইডেড বাই আর টি। তাহলে কি আমার ঘনত্ব চলে আসতেছে না? সো এগুলো আপনাকে একটু কি ভাগ করলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন, জিনিসগুলো একটু বিশ্লেষণ করবেন, তাহলে আশা করি পারবেন। ঠিক আছে, তো এই এন সমান আমি কি লিখলাম, গ্যাসের ভর ডিভাইডেড বাই আণবিক ভর। দেন এখান থেকে আমি একটা গ্যাসের ভরও বের করতে পারি, ঘনত্ব নির্ণয় করতে পারি। চলো এখন আমরা কিছু ম্যাথ, একটা দুইটা ম্যাথ করি, ম্যাথ করলে জিনিসগুলো টোটালি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাই? আচ্ছা, তো ম্যাথ করি। একটা ম্যাথ আমি বলতেছি, আচ্ছা ম্যাথটা আমি তুলে দিই, আপনাদের কাছে তো এই বই নাই, তাও আমি তুলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন কোশ্চেন, এই কোশ্চেনটা যশোর বোর্ডেও আসছিল। সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডারে 112 কেজি বিউটেন গ্যাস ভর্তি আছে, 12 কেজি বিউটেন গ্যাস ভর্তি আছে। ঠিক আছে, ভর্তি আছে। সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন 20 লিটার হলে চাপ কত? ঠিক আছে, কি বলছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডারে 12 কেজি বিউটেন গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারের আয়তন 20 লিটার হলে চাপ কত? তা আমাকে কি বের করা লাগবে, পিটা বের করা লাগবে। পিটা কত সেটা আমি জানি না। তো আমার কি কি দেওয়া আছে সেটা দেখেন, আমার টি দিয়ে দিছে, ওকে টি দিয়ে দিছে 20 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই এটাকে কিসে নিতে হবে, আমার কেলভিনে নিতে হবে। তাহলে কিভাবে নিব, 273 যোগ করব, 20 যোগ 273 ইট মিন্স 293 কেলভিন। ওকে, এটা আমার চলে গেল। এরপর আমার কি কি দেওয়া আছে, আয়তন দিয়ে দিছে, ভি ইকুয়াল টু 20 লিটার দিছে, কত, 20 লিটার। এখন আমাদের সূত্র এটা পড়ে আসছি, পিভি সমান সমান এন ইনটু আর ইনটু টি।
এন ইন্টু আর ইন্টু টি। এখন আমাকে কি বের করে লাগবে, পি বের করে লাগবে। আমার ভি জানা আছে 20 লিটার, এন ইকুয়াল টু আমরা কি জানি, এম ডিভাইডেড বাই এম। এটা আমি কেন করলাম, কারণ দেখেন আমাকে এখানে যে গ্যাসটা আছে গ্যাসটার মোল সংখ্যা কিন্তু বলা নেই, কিন্তু একটা আমাকে তথ্য দিয়ে দিছে 12 কেজি বলে দিছে, তাহলে এম আমার কি চলে আসলো, ভর চলে আসলো। এখন আমার আণবিক ভর জানা দরকার। তো আমার কি এখানে বলছে কোন গ্যাস আছে, অবশ্যই বলছে। দেখেন তো আমাকে বলে দিছে না বিউটেন, তো বিউটেন মানে কি C2H6 না বিউটেন, সরি বিউটেন, মিথেন ইথেন প্রোপেন বিউটেন C4H10 আমার কি বিউটেন দিয়ে দিছে। তাহলে বিউটেনের আণবিক ভর বের করেন কত, কার্বনের হচ্ছে 12, 4 12 48 যোগ 10 ইট মিন্স 58। তাহলে কি আমার 58, আমার এমও চলে আসলো 58, তাই না, আমার এমও চলে আসলো। তারপরে আমার কি ভরও দিয়ে দিছে, তো ভর কত দিছে, ভর দিয়ে দিছে 12 কেজি। এটাকে অবশ্যই আমার গ্রামে নিতে হবে 1000, 12 ইন্টু 1000 করলে কত আসে 1200, তাই না, 1200 গ্রাম, তাই না। তাহলে আমার কি সব চলে আসলো না, আমার এম আছে, ওকে আছে কত 58 না, হ্যাঁ 58, আমার এমও আছে, টিও আছে, ভিও আছে 20 লিটার, আমার হ্যাঁ সবই মোটামুটি এখানে দেওয়া আছে। এখন কি আমি কি করব, মানটা বসাই দিব। ও আর আর এর মান দেখেন, আর এর মানটা কত, সেটা হচ্ছে এটাকে আমার লিটারে আছে না, দেখেন তো আমার কি ছিল, লিটার এটিএম একক কোনটা একটা ছিল 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, তাই না। তাহলে এটা অবশ্যই আর এর মানটা আমার কত হবে 0.0821। তাহলে এখানে বসাই দেন পি ইকুয়াল টু এন এর মান কত জানি বললাম, এম ডিভাইডেড বাই এম ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই ভি ইন্টু বর্গহাতের এম মানে আণবিক ভর। তাহলে এমটা কত 1200, আর এর মান 0.0821, এটা হচ্ছে 200 কত জানি ছিল 93 কেলভিন, ডিভাইডেড বাই ভি কত আমার 20 লিটার, এম কত 58। ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে 245.85 কি হবে এটা বলেন তো। যেহেতু আমরা লিটার এটিএম এ করতেছি, তাহলে এই এককটা হবে এত এটিএম বা ঠিক আছে, এটিএম হবে প্রেসারটা এত এটিএম, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। আবারও বলতেছি, দেখেন আপনাকে ফার্স্টে জিনিসটা বুঝতে হবে কোশ্চেন আমার কি কি দেওয়া আছে। আমার দেখেন কি দেওয়া আছে, আমার এম দেওয়া আছে, যেহেতু বিউটেন বলে দিছে আণবিক ভর দেওয়া আছে, আমার ভিও দেওয়া আছে, সবই দেওয়া আছে। আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে সেটা দেখেন, এখানে আয়তনটা কি বলে দিছে লিটার, তো আপনি যেহেতু লিটার আছে আপনি লিটার এটিএম একক ইউজ করেন, রানের মানটা 0.0821, তাই না, এটি ইউজ করলে তো হয়। তো এইভাবে করে করলে আপনার অঙ্কটা ইজিলি মিলে যাবে, ঠিক আছে। আচ্ছা এটা যদি যায় তারপরে সেটা হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি। এরপর আমরা আরো একটা দুইটা ম্যাথ করব, কারণ যত বেশি আমরা ম্যাথ সলভ করব আমাদের এগুলো তত বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এরপর একটা ম্যাথ দেখাচ্ছি, এই ম্যাথটা আমাদের এই ম্যাথটা আসছিল ঢাকা বোর্ড 2015 একটা কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে খেয়াল করেন, আমি কোশ্চেনটা তুলতেছি আপনারাও তুলেন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক এটিএম চাপে 400 মিলিলিটার আয়তনের নাইট্রোজেন গ্যাসে কতটি অণু থাকে, কতটি অণু থাকে, ঠিক আছে। খেয়াল করেন কি কি দেওয়া আছে কোশ্চেন, আবার খেয়াল করেন কি বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে এত আয়তনে নাইট্রোজেন গ্যাসে কতটি অণু থাকে, ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাকে কি দিয়ে দিছে, আমাকে টি দিয়ে দিছে কত 25 ডিগ্রি সেলসিয়াস, কি করব কেলভিনে নিব, তো 25 যোগ 273 ইট মিন্স 298 কেলভিন, ওকে। আমার টি চলে গেল, আমার পি কত দিয়ে দিছে 180, ওকে পিও চলে গেল। তো নরমালি আর কি কি আছে, আচ্ছা আয়তন দিয়ে দিছে 400 মিলিলিটার, এটার অবশ্যই আমাকে কিসে নিতে হবে 1000 দিয়ে ভাগ করে 0.4 লিটারে নিলাম, তাই না, লিটারে নিলাম। তাহলে সূত্র কি পিভি ইকুয়াল টু এনআরটি। এখন যেহেতু এটা আমি লিটার, এটা এটিএম এর, তাহলে আর এর মান কত হবে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, তাই না। আচ্ছা আমাকে কি বলে দিছে কতটি গ্যাসের অণু থাকে। আচ্ছা এখন খেয়াল করেন, আমাকে বলছে কতটি অণু থাকে, কতটি, এই এনটা কি সংখ্যা, এনটা কি, এনটা তো মোল সংখ্যা আমাকে বুঝায়, এটা তো আমার কতটি অণু সেটা বুঝায়। তাহলে আমার এখান থেকে কি করা লাগবে, এনটা বের করা লাগবে। এন মানে কি পিভি সমান সমান আরটি, তো পিভি কত 1, ভি কত 0.4, আর কত 0.0821, টি কত 298। এটা কি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে দাঁড়ান একটু দেখি কত আছে 1.635 ইন্টু 10 টু দি পাওয়ার -2 এত মোল। কি লিখলাম
1.635 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোল। তাহলে কি এটা আমার মোল সংখ্যা চলে আসবে এত মোল, তাই না? এটা আমার কি আসছে, এত মোল চলে আসছে। এখন আমাকে কি বলছে, নাইট্রোজেন গ্যাসে কতটি অণু থাকে, তাই না? নাইট্রোজেন গ্যাসে কতটি অণু থাকে। এখন খেয়াল করেন, আমরা কি জানি এখানে কি বলে দিচ্ছে, নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস বলে, এখানে নাইট্রোজেন গ্যাস বলে দিচ্ছে। কারণ আমরা কি জানি যে 1 মোল নাইট্রোজেন গ্যাসে অণু থাকে কয়টা। এরপরে আমি জানি, আপনারা পারবেন, আমি মুখে মুখে বলতেছি, এটা করতেছি না। দেখেন 1 মোল নাইট্রোজেন গ্যাসে আমাদের অণু থাকে কয়টা, 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটা আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা পড়ে আসছি। তাহলে 1 মোলে যদি এতটা থাকে, তাহলে কি 1.635 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোলে কতটি অণু থাকে, এটা আপনারা বের করতে পারবেন না? এটা বের করতে পারবেন। এটা মোটামুটি যে ঐকিক নিয়মে যে আমরা করতাম সেভাবে করে দিলে বের হয়ে যাবে। তাহলে দেখেন এই যে কতটা অণু, এটা যে আমি বের করতেছি, এটা বের করার জন্য আমার কি সূত্র লাগতেছে, P = nRT, মানে কি বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো যে সূত্রের 3টা সম্মিলিত সূত্র ছিল সেখান থেকে এটা লাগতেছে। তাহলে বুঝতে পারতেছেন যে এই সূত্রগুলো কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর দেখেন ম্যাথগুলো কিন্তু খুব একটা কঠিন না। এখানে যে জিনিসটা পোলাপাইনে ঝামেলা লাগাইছে সেটা হচ্ছে একক নিয়ে। সত্যি কথা যা, সবাই জিনিসটা অনেক কনফিউজ হয়েছে যে আর এর মান 8.314 বসাবো না 0.08। এটার জন্য দেখবেন ম্যাক্সিমাম টাইপে অঙ্কগুলোতে আপনার অ্যানসারে গরমিল আসে, দেখা যায় যে অ্যানসার গুলো মেলে না। এগুলো জাস্ট কয়েকবার পড়লে আপনারা বুঝে যাবে যে কোন এককের সময় আমি কোন এককটা নিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আরো একটা ম্যাথ দেখবো আমরা। দেখেন এতক্ষণ আমরা কি ম্যাথ দিলাম, এই ম্যাথগুলো দেখলাম। এখন আমরা একটু ডিফারেন্ট টাইপ ম্যাথ করার ট্রাই করব। সেটা হচ্ছে, দেখেন এই ম্যাথটাও একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে, ম্যাথটা আমি তুলতেছি। ম্যাথটা বলছি কি, দেখেন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ, একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন 0.12 ডেসিমিটার কিউব। ওই গ্যাসের তাপমাত্রা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট কিন্তু আমি বলছি, অঙ্কটা ভালো করে তুলে। ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এত তাপমাত্রায় উন্নীত করলে চাপ দ্বিগুণ হয়। কি বললাম, চাপ দ্বিগুণ হয়, চাপ দ্বিগুণ হয়। তারপরে দেখেন কঠিন বস্তু সহ গ্যাসের চাপ দ্বিগুণ হয় ও কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন, আপনার কোশ্চেনটা অবশ্যই তুলবেন, গ্যাসের আয়তন 71.5 সেন্টিমিটার কিউব হয়, সেন্টিমিটার কিউব হয়। কঠিন বস্তুর আয়তন কত? কোশ্চেনটা আপনার কাছে তো পুরো অনেক কঠিন লাগতেছে, মোটেও না, খুবই সোজা একটা কোশ্চেন, ঠিক আছে? কি বললাম দেখেন, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন 0.12 ডেসিমিটার কিউব। ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করায় চাপ দ্বিগুণ হয় ও কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 71.5 সেন্টিমিটার কিউব হয়। তা বলছি এই কঠিন বস্তুটার আয়তন কত? তাহলে খেয়াল করেন, এখানে আমার কি দিয়ে দিচ্ছে দেখেন তো, T1 দিয়ে দিচ্ছে। কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণে গ্যাসের আয়তন এত হয়। তাহলে এখানে কি একটা V দিয়ে দিচ্ছে, কিন্তু ভিটার মধ্যে কি আছে, একটা কঠিন বস্তুর গ্যাসও আছে, মানে কঠিন বস্তুর আয়তন আছে। বলে দিচ্ছে কি ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করলে চাপ দ্বিগুণ হয়। তা আমি ধরে নিলাম আদি চাপ, প্রথম ক্ষেত্রে বা প্রথম যে গ্যাসটা আছে তার জন্য চাপ হচ্ছে P। তো যখন আমি তাপমাত্রাকে এত করলাম, আমার চাপ কত হলো, P2, মানে আদি চাপ ছিল এত, শেষ চাপ আমার কত বলতে পারতেছি আমি, দেখেন আদি কত বললাম, আদি চাপ P, শেষ চাপ কত 2P। এটা তো আপনি বুঝতে পারতেছেন, ওকে, ভালো কথা। তাহলে আমার এখানে আদি আয়তনটা কত খেয়াল করেন তো, ধরে নিলাম কঠিন বস্তুর কি বলছে আয়তন বের করতে, তো ধরি কঠিন বস্তুর আয়তন, কঠিন বস্তুর আয়তন V। কি ধরে নিলাম, এই যে কঠিন বস্তু, এই কঠিন বস্তুর আয়তনটা কত, V ধরে নিলাম। আচ্ছা, তাহলে খেয়াল করেন তো, তাহলে এখানে যদি কঠিন বস্তুর আয়তন V হয়, তাহলে এই আয়তনটা মানে কি,
0 পয়েন্ট মানে আমরা যদি বলি যে আমার গ্যাসের আয়তনটা বের করি, যে আদি গ্যাসের আয়তন, আদি গ্যাসের আয়তন, এই কথাটা মানে কি, ভি আদি গ্যাসের আয়তন তাহলে কত হবে বলেন? আদি গ্যাসের আয়তন হবে এই যে, এখানে আমি একটা জিনিস ভুল করছি, এখানে কঠিন গ্যাসের আয়তন x ধরে, ভি না, কি বললাম, কঠিন বস্তুর আয়তন x, তাহলে আদি গ্যাসের আয়তন যদি v1 হয়, v1 তাহলে কত হবে, এই যে 0.12 মাইনাস x হবে, কি বললাম 0.12 মাইনাস x, 0.12 মাইনাস x, এইটা যদি এত হয় তাহলে আমার শেষ গ্যাসে, ঠিক আছে না, মনে করেন যে পরের যে গ্যাসটা সেকেন্ড, এটা মনে করেন প্রথম গ্যাস লিখলাম, আদি কথাটা শোনা ভালো লাগে না, দেখলাম দ্বিতীয় গ্যাসের আয়তন তাহলে কত হবে, অবশ্যই এখানে কত আছে 71.5 সেন্টিমিটার কিউব, তাহলে হবে কি 71.5 মাইনাস মাইনাস x, এটা কি হবে দ্বিতীয় গ্যাসের আয়তন। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখানে কত দেওয়া ছিল সেন্টিমিটার কিউব, এককটা কত ছিল সেন্টিমিটার কিউব, তাহলে এখানে কত আছে 0.12 ডেসিমিটার কিউব, এটাকে আমাকে কিসে নিতে হবে, সেন্টিমিটার কিউবে নিতে হবে, তো সেন্টিমিটার কিউবে নিতে হলে অবশ্যই 0.12 কে আমার কত দিয়ে গুণ দেওয়া লাগবে, 1000 দিয়ে গুণ দেওয়া লাগবে, কত বললাম 1000 দিয়ে গুণ দেওয়া লাগবে, তাহলে এখানে v1 টা কত হবে, এই যে 0.12 ইনটু 1000 মাইনাস x, এটা হবে আমার কি আদি প্রথম গ্যাসের আয়তন, আর দ্বিতীয় গ্যাসের আয়তন হবে কি 71.5 মাইনাস 71.5 মাইনাস 6, তাহলে খেয়াল করেন আমার v1 চলে আসছে, v2 চলে আসছে, আমি p1 মানে আদি প্রথম গ্যাসের আয়তন জানি কত p, দ্বিতীয় গ্যাসের আয়তন কত জানি p 2p, কারণ কি আমাকে বলে দিছিল চাপ দ্বিগুণ হয়, আবার কি আমার T1 T2 জানা আছে না, T1 কত 20 ডিগ্রি সেলসিয়াস, T2 47 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি আমাদের সূত্র ফেলালে ম্যাথটা হবে না, এখন কত সূত্র কোনটা ফেলাবো, তাই না, খেয়াল করে এখানে আমরা যেহেতু দুইটা গ্যাস নিয়ে আসছি, দুইটা গ্যাস নিয়ে তুলনা হচ্ছে, তাহলে আমরা কি ওই যে একটা সূত্র পড়লাম না, যেহেতু এখানে P আছে V আছে T আছে, এই তিনটা টার্ম আছে, তাহলে আমাদের কি যে বয়েল ও চার্লসের যে সমন্বিত সূত্র ছিল P1 V1 বাই T1 P2 V2 ডিভাইড বাই T2, এই সূত্র ফেলে দিলে হয় না, ওইটা দিলিত হয়ে যায়, তাহলে P1 কত ছিল P, V1 কত 0.12 ইনটু 1000 মাইনাস x, এইটা T1 কত, T1 ছিল কত, T1 ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, তাই না, 20 ডিগ্রি সেলসিয়াস 273 মানে কি 293 কেলভিন, ইকুয়াল টু P2 কত 2P, কারণ কি প্রেসার দ্বিগুণ হয়ে যায়, V2 কত এই যে V2 ছিল এটা 71.5 মাইনাস x ডিভাইড বাই T2, T2 কত জানি ছিল, T2 ছিল 47 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি 47 যোগ 273, ঠিক আছে, তা 73 মানে কি 7 3 হচ্ছে 80, 320, তাহলে কি এখান থেকে দেখেন তো PP চলে যাচ্ছে, তাহলে এই পুরোটাকে কি সলিউশন করলে আমার কি x এর ভ্যালুটা চলে আসতেছে না, কঠিন বস্তুর আয়তন চলে আসলো না, তাহলে এখান থেকে কঠিন বস্তুর আয়তনটা বের করবেন। এই টাইপের কোশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, বারবার বলছি এই টাইপের কোশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বারবার আসে, ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি x টা যদি আপনি সলিউশন করেন x এর ভ্যালুটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা দেখবো আমরা জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো ডাল্টনের আংশিক চাপ সূত্র, তাহলে কি আমাদের কি কি চলে গেল, বয়েলের সূত্র গেল, চার্লসের সূত্র গেল, অ্যাভোগাড্রোর সূত্র গেল, বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র গেল, বয়েল চার্লস ও অ্যাভোগাড্রোর সমন্বিত সূত্র, এই কয়েকটা জিনিস চলে গেল। এরপরে যে জিনিসটা আসবো এটা আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, কি বললাম ডাল্টনের আংশিক চাপ সূত্র, ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করেন এটাতে কি বলছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন, কি বললাম ডাল্টনের আংশিক চাপ সূত্র, আংশিক চাপ সূত্র, এখানে যেটা বলছে সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, দেখেন কি লিখতেছি একটু খেয়াল করেন, নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ তাদের আংশিক চাপের যোগফলের সমান, মোট চাপ তাদের আংশিক চাপের যোগফলের সমান। আমি একটু তাড়াতাড়ি লিখতেছি দেখে হয়তো নাও অনেকে বুঝতে পারেন, আমি মুখে বলতেছি, নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ তাদের আংশিক চাপের যোগফলের সমান। এখানে প্রত্যেকটা টার্মে আমি জানি আপনারা বুঝতে পারতেছেন, যেমন নির্দিষ্ট তাপমাত্রা মানে তাপমাত্রা স্থির থাকবে, পরস্পর বিক্রিয়াহীন মানে বিক্রিয়া করবে না, দুই বা ততোধিক গ্যাস মানে অনেকগুলো গ্যাস থাকবে, মিশ্রণের মোট চাপ মানে গ্যাসগুলোকে মিশাই দিব, মোট চাপ মানে কি টোটাল প্রেসার, তাদের আংশিক চাপের যোগফলের সমান। এখানে যে ঝামেলাটা হয়, এখানে আংশিক চাপ বলতে আমি কি বুঝছি সেটা বুঝলাম না, যে আংশিক চাপের যোগফলের সমান।
তাই না? এটা বুঝলাম না। সাপোজ চিন্তা করেন একটা পাত্রে আমি নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস নিলাম। একটা পাত্রে আমি নাইট্রোজেন অক্সিজেন গ্যাস নিলাম। এখন ওই গ্যাসের মোট চাপ 500 প্যাসকেল, কত 500 প্যাসকেল। ওকে, এখন এই যে পাত্রে নাইট্রোজেন অক্সিজেন নিলাম, এরা কি করলো না, পরস্পরের মধ্যে কোনো বিক্রিয়া করলো না, বিক্রিয়াহীন ভাবে থাকলো। এখন মোট চাপ কত 500। এখন কথা হচ্ছে মোট চাপ যে 500, এখন কি নাইট্রোজেন কি 500 চাপ দিছে, অক্সিজেন কি শুধু 500 চাপ দিছে? আসলে তা না, ও কিছু প্রেসার দিছে, ও কিছু প্রেসার দিছে, এই দুইটা প্রেসার মিলেই তো 500 হইলো, তাই না? এই দুইটা মিলে 500 হলো না, দুইটা মিলে 500 হইছে। এর মানে হচ্ছে এই নাইট্রোজেন সাপোজ চিন্তা করেন দিল 300 চাপ, এই অক্সিজেন দিল বাকি 200 চাপ, তাহলে এই যে এই 300টা দিল সেটা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ, এই যে অক্সিজেন দিয়ে 200 দিল এটা হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ। ঠিক আছে, আশা করি আংশিক চাপ জিনিসটা কি বুঝতে পারছেন। তাও আমি আংশিক চাপ সংজ্ঞাটা বলি, আমার নিজের মুখস্থ নেই। সেটা হচ্ছে কি স্থির তাপমাত্রা পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের কোন একটি উপাদান গ্যাস মিশ্রণের সমস্ত আয়তন একাকি দখল করলে যে চাপ দেয়, কি করলো, যে চাপটা দেয় তাকে ওই গ্যাসের আংশিক চাপ বলে। মানে ব্যাপারটা হচ্ছে যখন কি দুই বা ততোধিক গ্যাসকে আমি একসাথে রাখলাম, ওরা কি করলো না, বিক্রিয়া করলো না, তখন এই যে ইন্ডিভিজুয়ালি যে এক একটা গ্যাস যে পরিমাণে চাপ দিচ্ছে তাকে আমি কি বলতেছি, ইন্ডিভিজুয়ালি এক একটা গ্যাসের আংশিক চাপ। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন জিনিসটা খেয়াল করেন, আমরা একটু এটা দেখি কি বলছে আংশিক চাপ। হ্যাঁ, আচ্ছা, আংশিক চাপ বলতে কি দেখেন, একটা কি আমার নাইট্রোজেন আংশিক চাপ ছিল, একটা ছিল অক্সিজেন আংশিক চাপ, এই দুইটা চাপ মিলে আমার কি টোটাল চাপটা বের হবে। ওকে, তাহলে সাপোজ চিন্তা করেন আমি কি বলতে পারি, যে মনে করেন একটা গ্যাস মিশ্রণের মোট চাপ পি, একটা গ্যাস মিশ্রণের মোট চাপ সাপোজ চিন্তা করেন পি, এবং ওই গ্যাসের যে আয়তন মানে ওই যে পাত্রের আয়তন হচ্ছে ভি। এই দুইটার মধ্যে একটা আছে এ গ্যাস, মনে করেন ভি যে মানে একটা ভি আয়তন একটা পাত্রে কি গ্যাস আছে, এ গ্যাস, আর একটা আছে বি গ্যাস। একটা আছে এ গ্যাস আর একটা আছে বি গ্যাস। ঠিক আছে, একটা এ গ্যাস একটা বি গ্যাস। এখন কথা হচ্ছে আমার এ গ্যাসের জন্য একবার আংশিক চাপ বের করা লাগবে, একটা বি গ্যাসের জন্য বের করা লাগবে। তাহলে পি অফ এ, তাই না? দেখেন আমরা সূত্র নরমালি কি পড়ছি, যে পিভি ইকুয়াল টু এনআরটি পড়ছি না, পিভি ইকুয়াল টু এনআরটি। এইগুলো ক্ষেত্রে আমার আর তো সবসময় সেম থাকবে, তাপমাত্রাটাও সেম থাকবে, আয়তনটাও সেম। তাহলে তফাৎটা কি হবে, পি তফাৎ হবে, এন তফাৎ হবে। কেন? কারণ দেখেন আংশিক চাপ যেহেতু, তাহলে অবশ্যই পি ডিফারেন্ট হবে। এন ডিফারেন্ট কেন? দেখেন এন মানে কি, এম বাই এম না। এখন মনে করেন এই গ্যাসটা, প্রথম যে গ্যাসটা সেটা হচ্ছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনে কি আণবিক ভর ভিন্ন না? আবার মনে করেন অক্সিজেনে কি আণবিক ভর ভিন্ন না, তাহলে কি এনটা কি, এটাও তো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে এই পি আর এই এন, এই দুটো অবশ্যই কি হবে, ডিফারেন্ট হবে। তাহলে এটা যদি ডিফারেন্ট হয় তাহলে আমি এ গ্যাসের জন্য কি লিখবো, যে পি এ ইকুয়াল ইন্টু ভি ইকুয়াল টু কি এন এ ইন্টু আর টি, এটা লিখবো না ভাই? অবশ্যই এটা লিখবো। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে, যে পি এ ইকুয়াল টু এন এ আর আর টি ডিভাইডেড বাই বি, এটা লিখলাম। সেম ভাবে আমি কি পি বির জন্য লিখতে পারি না? তাহলে কি হবে, এন বি ইন্টু আর টি ডিভাইডেড বাই বি। এবার কি এই দুটো আমি যোগ করে দিই, পি এ যোগ পি বি, তাহলে কি আছে, এন এ আর টি ডিভাইডেড বাই বি যোগ এন বি ইন্টু আর টি ডিভাইডেড বাই বি। তাহলে এখান থেকে কি আমি যদি এন এ, আচ্ছা দেখেন তাহলে কি এখান থেকে আর টি বাই বিটা কমন নিলে কি থাকে, এন এ প্লাস এন বি ইন্টু আর টি বাই বি। ঠিক আছে, আর এই যে এটা কি আংশিক চাপের যোগফল, তাহলে কি টোটাল চাপ পি হয়ে যাচ্ছে না? কারণ কি আংশিক চাপের যোগফলই তো আমার টোটাল প্রেসার না, তাহলে পি এ প্লাস পি মানে কি টোটাল চাপ পি। তাহলে এখান থেকে আমি পি ইকুয়াল টু কি লিখতে পারি, এন এ প্লাস এন বি হোল ব্র্যাকেটে ইন্টু আর টি বাই ভি। ঠিক আছে, ওকে, এতটুকু গেল। এখন এই পার্টে যদি ম্যাথ না করেন আপনি কখনো জিনিসটা বুঝবেন না। তাহলে আমরা একটা ম্যাথ করব, ম্যাথ দিয়ে আমরা পুরো এই জিনিসটা বুঝে যাব। ঠিক আছে, তাহলে একটা ম্যাথ দিচ্ছি, অবশ্যই ম্যাথটা তুলবেন। আচ্ছা একটু দাঁড়াও, খেয়াল করেন ম্যাথটা দিতেছি, ম্যাথটা আপনি তুলেন। অবশ্যই ম্যাথটা খুব ভালো মতো খেয়াল করবেন। ম্যাথটাতে কি বলছে, 760 মিলিমিটার পারদ চাপ, এই জন্য ব্রেকেট দিয়ে দিয়েছে এইচজি, এত চাপে 300 মিলিলিটার এ গ্যাস এবং 770 মিলিমিটার পারদ চাপে
400 মিলিলিটার, 400 মিলিলিটার বি গ্যাস দুটি ভিন্ন পাত্রে সরু নল দ্বারা যুক্ত আছে। স্টপ কর্ক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? ঠিক আছে, আচ্ছা দেখেন এই অঙ্কটা একটু দেখেন, এই অঙ্কটা একটু কিরকম কি বলে দিছে, হয়তো লেখাটা বোঝা যাচ্ছে না, আমি এজন্য মুখ দিয়ে বলতেছি। 760 মিলিমিটার পারদ চাপে 300 মিলিলিটার এ গ্যাস এবং 770 মিলিলিটার পারদ চাপে 400 মিলিলিটার বি গ্যাস দুটি ভিন্ন পাত্রে সরু নল দ্বারা যুক্ত আছে। এতটুকু বুঝেন। এরপর একটু পরে মানে কি, আমার একটা পাত্র, সাপোজ এটা একটা পাত্র, আমি চিত্রটা একে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, মনে করো এটা একটা পাত্র, এটা একটা পাত্র। এই পাত্রতে কি হলো, এই পাত্রতে হচ্ছে যে গ্যাসটা আছে সেটা হচ্ছে চাপ কত 760, কত মিলিলিটার 300 মিলিলিটার। আরেকটা পাত্র কি বি, যেটা চাপ হচ্ছে 770, আয়তন কত বলে দিয়েছে 400। ঠিক আছে, এখন এটা কি করলো, সরু নল দ্বারা যুক্ত করে দিল। একটা সাপোজ এরকম একটা চিকন নল দ্বারা এদের মাঝখানে একটা কানেকশন রেডি করে দিছে। এখন বলে দিল এখানে একটা স্টপ কক আছে, ঠিক আছে, দুইটা মাঝে স্টপ কক আছে। এখন বললো কি এই স্টপ ককটা খুলে দিল, বললো কি স্টপ কক খুলে দিলে গ্যাস মিশ্রণে মোট চাপ কত হবে। খেয়াল করেন এখানে একটা গ্যাস, এখানে একটা গ্যাস, যখন আমি স্টপ কক খুলে দিলাম গ্যাস কি এটা ওদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে, তখন কি এদের মধ্যে মিক্সড আপ হবে, মিক্সড আপ হয়ে গেল। তখন বলতেছে এই যে এই গ্যাস মিশ্রণে দুইটা গ্যাস যে মিশে গেল, এই মিশ্রণে মোট চাপটা বের করে, ইট মিন্স আমাকে করা লাগবে টোটাল পিটা বের করা লাগবে। তাহলে খেয়াল করেন এখানে কি আমার ওই যে পি ভি এনআরটি এই সূত্রটা কি আনার দরকার আছে? দরকার নেই, কারণ কি এখানে আমার কি কি দিয়ে দিছে দেখেন, এখানে আমার পি দিয়ে দিছে, ভি দিয়ে দিছে। তাহলে কি আমরা যে বয়েলের সূত্র, বয়েলের সূত্রতে আমরা কি পড়ছিলাম, পি ভি পড়ছিলাম যে P1 V1 = P2 V2। তাহলে কি বয়েলের সূত্র দিয়ে আমি এটা করে দেওয়া যাচ্ছে না? কিভাবে খেয়াল করেন, ফার্স্ট আমার কি দরকার, আমি এ গ্যাসের আংশিক চাপ নির্ণয় করি, দেন বি গ্যাসের আংশিক চাপ নির্ণয় করি। যদি আমি এ গ্যাসের আংশিক চাপ আর বি গ্যাসের আংশিক চাপ নির্ণয় করে দুটো যোগ করে দিতে পারি, তাহলে কি আমার হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করেন আমরা এই সূত্র পড়ছি না যে P1 V1 = P2 V2, এটা পড়ে আসছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু পড়ে আসছি, তাহলে আমি যদি পি অফ এ গ্যাসের আংশিক চাপ নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? অবশ্যই আমার কি P1 V1 / V1 + V2 করা লাগবে না? কিভাবে দেখেন, প্রথমে গ্যাসের চাপ কত ছিল 760, আর আয়তন কত ছিল 300 মিলিলিটার, কত ছিল এত মিলিমিটার, এত আয়তন ছিল 300। তাহলে P1 V1 দিয়ে দিছি। যখনই পাত্রটাকে খুলে দিলাম আমার টোটাল আয়তন কত হয়ে গেল? 300 + 400 না 700 হয়ে গেল না? আমার টোটাল আয়তন কত হয়ে গেল? 300 + 400। তাহলে কি আমার টোটাল আয়তন চলে আসলো। তাহলে এখান থেকে কি আমার আংশিক চাপটা কিভাবে নির্ণয় করতে পারি? P = P1 V1 / V1 + V2। তাহলে এখান থেকে কি আমার P এটা চলে আসলো। তাহলে কি আমি এ গ্যাসের আংশিক চাপ বের করে ফেললাম। এরপরে কি আমি P B বের করতে পারবো না? সেম ভাবে তখন কি হয়ে যাবে P2 V2 / V1 + V2, কারণ কি মোট আয়তন, ঠিক আছে না, মোট আয়তন। এভাবে করলে তখন কি হবে P2 V2 / V1 + V2। এটা যদি করি তাহলে আমার কি PV চলে আসলো না? তাহলে PV চলে আসলে আমার কি মোট চাপ বসতো। মোট চাপ মানে কি এ গ্যাসের আংশিক চাপ যোগ বি গ্যাসের আংশিক চাপ। এটা বের করলে কি আমার হয়ে যাচ্ছে না? এইভাবে করলে আমাদের গ্যাস মিশ্রণের মোট চাপ হয়ে যাবে। এই কোশ্চেনটা ছিল চট্টগ্রাম বোর্ড 2015 কোশ্চেন, ঠিক আছে, এটা ছিল চট্টগ্রাম বোর্ড 2015 কোশ্চেন। আপনারা যদি একটু আপনাদের বইয়ের ভিতরের দিকে অঙ্কগুলো দেখেন, ওইগুলো পাশে মাঝে মাঝে বোর্ড লেখা থাকে, তারপরে কারো কাছে যদি টেস্ট পেপার থেকে ওগুলো যদি সলভ করেন, তাহলে এই টাইপের ম্যাথগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি যতগুলো ম্যাথ দেখাইলাম কয়েকটা সেগুলো হচ্ছে আশা করি বুঝতে পারছেন। তাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে নক করবেন। সামনের ক্লাসে আমরা যেগুলো সেটা হচ্ছে সামনের ক্লাসে আমরা একটু থিওরি বেশি করবো, কারণ হচ্ছে সামনের ক্লাসে ম্যাথ থেকে আমাদের এই প্রথম চ্যাপ্টারের লাস্টে দিকে কিছু থিওরি টাইপ জিনিস আছে ওগুলো একটু দেখবো। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে পার্সোনাল জানাবেন, এবং অবশ্যই আপনাদের মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধনের ক্লাসটা পাবেন। এটা নিয়ে প্যানিক করার কিচ্ছু নাই, ওইটা আমরা এই দুইটা ক্লাস শেষ হওয়ার পরেই ওইটা দিয়ে দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, আজকে ক্লাস এতটুকু পর্যন্তই, সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।